রেখা ছাদ থেকে কাপড় তুলে এনে তার ঘরে সব গুছিয়ে রাখে আর মনে মনে ভাবে, রাতের বেলা একটু ডাল আলু ভাতে করে নি, এমনিতেও সকাল থেকে ডিম খাওয়া হচ্ছে, পেটের ভেতরটা কেমন যেন মোচড় দিচ্ছে। ঠিক এমন সময় তার শাশুড়ি কণিকা দেবী ঘরের ভেতরে এসে বলেন, এই দেখো বৌমা, আজকের খবরের কাগজ। রবিবারের এই কাগজটাতে কত ভালো ভালো খাবারের রেসিপি দেয় জানো। আমি তো আগে প্রত্যেক রবিবারের কাগজ তুলে রাখতাম, আর সারা সপ্তাহ ধরে তোমার বাবাকে আর ছেলেদেরকে সেই রেসিপি দেখে দেখে নতুন নতুন আইটেম করে খাওয়াতাম। মা, আপনাদের সময় ওই ম্যাগাজিনের বই আর কাগজের খাবারের রেসিপি দেখা যেত, এখন ফোন হয়েছে বলে সবাই ফোনেই দেখে নেয়। আমিও তো ইউটিউবে কত ধরনের রেসিপি দেখি জানেন। তুমি ইউটিউবে রেসিপি দেখো? কই, কোনোদিনও তো আমাদেরকে সেই রেসিপি করে খাওয়ালে না। প্রত্যেক দিন সকাল সন্ধ্যে তোমাকে বলে দিতে হয় কি রান্না হবে। যাই হোক, এইখানে নতুন নতুন ডিমের রেসিপি দেয়া আছে, ডিমের কারি, ডিমের কাবাব, ডিম কষা, ডিমের ডেভিল গ্রেভি, এগ সস, মাঞ্চুরিয়ান, আরো কত কি। এক কাজ করো, আজ রাতে হচ্ছে এগ মাঞ্চুরিয়ানটা রান্না করো, খেয়ে দেখি কেমন হয়। মা, সকালবেলা তো ডিমের কারি হয়েছিল আর 10টার সময় সবাই ডিম খেয়েছে, রাতে আবার ডিম হবে? ডিম খেয়ে খেয়ে তো আমার আবার ডিমের প্রতি অ্যালার্জি শুরু হয়ে যাচ্ছে। ডিম রান্না করতে আমার একদম ভালো লাগে না। তোমার রান্না করতে ভালো লাগে না বলে কি আমরা কেউ খাবো না নাকি? এটা কি ধরনের কথা হলো বৌমা? দেখো, তোমার কাজ সবাইকে খাওয়ানো, কি রান্না হবে না হবে সেটা কিন্তু আমি ডিসাইড করছি। এমনিতেও তুমি এই বিষয়ে খুব একটা পাকা নয়, তাই যেমন আমি বলছি সেরকমই করো। আর হ্যাঁ, তোমার নিজে যদি ডিম খেতে ইচ্ছে না হয় তাহলে আলু ভর্তা করে নিও, কিন্তু বাকিরা সবাই ডিম ছাড়া ভাত খাবে না, এটা আমি বলে দিলাম। শাশুড়ির কথা শুনে রেখা একেবারে চুপ হয়ে যায়। এরপর সে রান্নাঘরে গিয়ে আবার ডিমের রেসিপি তৈরি করা শুরু করে। রেখার শ্বশুরবাড়িতে এই এক ঝামেলা ছিল, তার শ্বশুরবাড়ির প্রত্যেকটা সদস্য ডিমে অন্ধভক্ত ছিল। সকালে ঘুম থেকে উঠে 2টো করে ডিম সেদ্ধ খেত, দুপুরে লাঞ্চের সময় ডিমের তরকারি এবং রাতেও ডিম রান্না। এদিকে সারাদিন ডিম রান্না করে খেয়ে রেখার দিনকে দিন ডিমের প্রতি বিরক্ত জন্মাতে থাকে। তার উপরে সবথেকে বড় সমস্যা ছিল তার মাসের বাজেট। প্রত্যেক মাসে বিতান তাকে 9,000 টাকা করে দিত। এই নাও রেখা, এ মাসের সংসার খরচ। শোনো, এ থেকে আমি 200 টাকা নিচ্ছি। আজকে পাড়াতে একটা ফিস্টি আছে, ওখানে চাঁদা দিতে হবে। এই শোনো, তুমি গুনে গুনে 9,000 টাকা দিচ্ছ আমাকে, তার মধ্যে আবার যদি 200 টাকা নিয়ে নাও তাহলে আমার হাতে কি থাকবে বলো তো? দেখো, এই 9,000 টাকাতে সংসার চালানো না খুব কঠিন হয়ে যাচ্ছে। তুমি প্লিজ আমাকে আরো কিছু টাকা বাড়িয়ে দাও। তুমি কি ভাবছো টাকা কি গাছে ফলে? আর 9,000 টাকায় সংসার চালাতে পারবে না মানে? সংসারে তো মোট 6 জন মেম্বার, এই 6 জনের 9,000 টাকাতে হচ্ছে না? আমার অফিসের কলিগ 5,000 টাকায় সংসার চালায়, তাও তো আমি তোমাকে 4,000 টাকা বেশি দিচ্ছি। তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমাদের বাড়িতে প্রত্যেকদিন কত করে ডিম লাগে তুমি জানো? ব্রেকফাস্টে 10টা, লাঞ্চে 10টা, আবার ডিনারে 10টা। শুধু আমি এই কদিন ডিম খাচ্ছি না বলে তাই। আমার গুলো গুনলে না আরো 6টা বেশি হতো। এবার বলো, রোজ যদি 210 টাকা ডিম লাগে তাহলে মাসে কত টাকা ডিম লাগছে? তুমি যদি এভাবে প্রত্যেকটা জিনিসের হিসাব আমার কাছ থেকে নিয়ে নাও তাহলে তোমার আর আমার মধ্যে পার্থক্য কি? আমি যদি আমার অফিসের সমস্ত কাজ তোমার হাতে ধরিয়ে দিই, সেটা তুমি পারবে বলো? যার যেটা আলাদা আলাদা ডিপার্টমেন্ট, তাকে সে দায়িত্বটা নিতে হয়। এখন তুমি যদি বলো তুমি সংসার সামলাতে পারছো না, তাহলে আমার কিছু করার নেই। পঞ্চ একটা কাজ করতে পারো, তুমি তোমার মায়ের বাড়ি চলে যেতে পারো, সংসার তোমার দ্বারাই হবে না। বিতানের এই একটি কথায় রেখা একেবারে চুপ করে যায়। তার বাপের বাড়ি বলতে কিছুই ছিল না। আসলে সেই ছোটবেলা থেকে তার মামার কাছে মানুষ। মামা মামি যেভাবে তাকে মানুষ করেছে, তারপর আর তার কোনোদিনও তাদের কাছে ফিরে যাওয়ার শখ হয়নি। এই জন্য রেখা সবসময় এই একটাই ভয় পেত যে তাকে কখনো যেন শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে না দেওয়া হয়, এবং সেই ভয়ে সে কিছুই বলতে পারত না। বিতানের কথা শুনে রেখা চুপচাপ রান্না করতে চলে যায়। কয়েকদিন পর রেখার বান্ধবী মনিকা তাকে একটি বুদ্ধি দেয়। আরে বাবা, যখন সোজা আঙুলে ঘি বেরোয় না তখন তো আঙুল বেঁকাতেই হয়, এই কথাটা তো তুই নিশ্চয়ই শুনেছিস। তাই এসব সিম্পল জিনিস নিয়ে না এত টেনশন নিবি না। আমার কথা শোন, তুই আজ আমার এই রেসিপিটা রান্না কর, তারপর সবাইকে খাওয়া। আমি শিওর ওরা ডিম কি জিনিস সেটা ভুলেই যাবে। তুই সত্যি বলছিস তো? দেখ, সত্যি সত্যি যদি এরকম হয় না তাহলে আমার আর চিন্তাই থাকবে না, আমি শান্তিতে সংসার করতে পারবো। আরে বাবা, আমি তো তোকে বলছি তুই আজ রেসিপিটা করে দেখ, তারপর আমাকে জানাবি। মনিকার কথা শুনে রেখা তার রেসিপি রান্না করে এবং রাতের বেলা ডিনারের সময় সবাইকে সে খাবার খেতে ডাকে। এরপর খাবার দিকে তার ছোট দেওর রূপম বলে, ছোটদা, এটা আমি পনির মিক্স ভেজ রান্না করেছি, খুব ভালো, রেসিপিটা নতুন শিখেছি, খেয়ে দেখো না, দারুণ খেতে হয়েছে। ওহো, তুমি কে এসব রান্না করতে বলেছে বলো তো?
আমি ডিম ছাড়া ভাতই খাই না। দেখো মা, আমি এসব খাবো না। আমি উঠলাম, তোমরা খাও। আরে আরে, এভাবে না খেয়ে কোথায় যাচ্ছিস? আর বৌমা, তোমাকে বলেছিলাম না এইসব বুদ্ধি বের করে না উল্টো পাল্টা জিনিস রান্না করবে না? তুমি তো জানো আমার ছেলেরা ডিম ছাড়া আর কিচ্ছু খেতে পারে না। যাও, ওর জন্য এক্ষুনি ডিম ভাজা করে নিয়ে এসো। দাঁড়া বাবা, 2 মিনিট দাঁড়া, আমি দেখছি। আরে এই যে বৌমা, তুমি এখনো বসে আছো? যাও তাড়াতাড়ি ডিম ভাজা করে আনো। এরপর রেখা তাড়াহুড়ো করে রান্নাঘরে যায় এবং আবার সবার জন্য দাঁড়িয়ে 10টি ডিম ভাজা করে আনে। তারপর ডিম ভাজা দিয়ে সবাই ভাত খায় এবং রেখার স্বাদের পনিরের তরকারি অমনিই পড়ে থাকে। এভাবেই তার বান্ধবীর এত ভালো প্ল্যান তার শ্বশুরবাড়ির লোকের উপরে কোনোভাবেই কাজ করলো না। এভাবেই দিন কাটতে থাকে এবং সংসার খরচ নিয়ে রেখার চিন্তা বাড়তে থাকে। সে ভয়ে শ্বশুরবাড়ির লোককে বেশি চাপও দিতে পারতো না, কারণ কোথায় তারা বলে বসবে যে সংসার করতে হবে না, বাপের বাড়িতে চলে যাও। এইসব মানসিক চিন্তা নিয়ে রেখা দিনের পর দিন শ্বশুরবাড়িতে কাটায়। এর মাঝে হঠাৎ একদিন তার মাসি বন্দনা দেবী তাকে ফোন করেন আর বলেন, হিরে মা, কেমন আছিস? সংসারে সবকিছু ঠিকঠাক চলছে তো? শ্বশুরবাড়ির লোকজন তোর উপরে খুশি তো? সব ঠিকঠাকই চলছে, এমনিতে তো কোনো সমস্যা নেই, খালি একটাই চাপ মাসি জানো, আমার স্বামী আমাকে যে সংসারে টাকা দেয় তাতে করে না আমি ঠিক মতো ভাবে সংসার চালাতে পারি না। এরা খুব বেশি ডিম খায়, আর তুমি তো জানো আজকাল ডিমের দাম কত। ডিমের যোগান দিতে দিতে আমি তো একেবারে অস্থির হয়ে পড়ছি। ও আচ্ছা, এই ব্যাপার। এতে এত টেনশন নেওয়ার কি আছে? দেখ, আমার বাড়ির সামনে একটা পোল্ট্রি ফার্ম খুলেছে। এখানে না খুব সস্তায় ডিম বিক্রি হয়। বাজারে যা দাম তার থেকে প্রায় হাফ দামে এরা বিক্রি করে। তুই যদি চাস এখান থেকেই ডিম নিয়ে যেতে পারিস। কি বলছো মাসি? সত্যি সত্যি নাকি? সত্যি যদি ডিমের খরচ হাফ হয় তাহলে তো আমার আর কোনো চিন্তাই থাকবে না, আমি সবকিছু খুব সহজেই ম্যানেজ করে নিতে পারবো। হ্যাঁ রে বাবা, হ্যাঁ হ্যাঁ, সত্যি নয় তো কি আমি আর মিথ্যে বলছি? তোর সাথে মজা করছি নাকি? তুই এক কাজ কর, কালকেই না তুই আমার এখানে আয়, আমি তোকে নিয়ে ওই পোল্ট্রি ফার্মটাই যাব আর কথা বলিয়ে দেব। বন্দনা দেবীর কথা শুনে রেখা খুবই খুশি হয়ে যায়। পরের দিন কাজকর্ম সেরে সে চুপি চুপি তার মাসির বাড়ি চলে যায় এবং মাসি তাকে সঙ্গে করে নিয়ে সেই পোল্ট্রি ফার্মে যায় এবং পোল্ট্রি ফার্মের মালিককে বলে, দাদা, এটা আমার বোনঝি রেখা। ওর বাড়ি এখান থেকে 7 কিলোমিটার। তবে ও এখানে শুধুমাত্র ডিম কেনার জন্য এসেছে। আমি আপনাদের কথা বলেছি কিভাবে আপনারা অর্ধেক দামে ডিম বিক্রি করছেন। একদম ঠিক আছে দাদা। আপনাদের কতদিন লাগবে? আপনি যদি একটু বেশি করে কিনে নেন তাহলে আমরা 10,000 টাকা ডিসকাউন্ট দিতে পারি। তাই নাকি? তাহলে তো খুবই ভালো হয়, আমি তো অনেক বেশি ডিম নেব। আর হ্যাঁ, একটা কথা জানার ছিল, আপনাদের এই ডিম একেবারে টাটকা তো? মানে অনেক দিনের বাসি পুরানো পচা এইসব না তো? আরে আপনি কি বলছেন? এই এলাকায় সবাই আমার কাছেই ডিম নিয়ে যায়। আপনার মাসিমাকেই জিজ্ঞাসা করুন না কদিনই বা পচা বেরিয়েছে। যদি বের হয় তাহলে আমি ডিমের ব্যবসায়ী ছেড়ে দেব। আরে না না দাদা, একেবারে টাটকা ডিম দেয়, তুই নিয়ে যা না। ডিমের না কোনো পচা বেরোবে না। এরপর রেখা খুশি মনে এক পেটি ডিম নিয়ে বাড়ি ফিরে আসে। সে মনে মনে খুবই আনন্দিত ছিল। এতদিন পর তার মাথা থেকে এত বড় একটি চিন্তা দূর হয়েছিল। পরের দিন সে সবার জন্য বেশি বেশি করে ডিমের ভুজিয়া বানায় এবং সবাইকে খেতে দেয়। আরে বা বৌদি, তুমি তো বেশ কামাল করে দিয়েছো। এ তো দেখছি মেঘ না চাইতেই জল। তুমি নিজে থেকেই ডিম ভুজিয়া রান্না করেছো, তাও আবার এত বেশি। আজ তো ভাত জমিয়ে খাবো। বৌমা, তুমি যদি এইসব আগে রান্না করতে তাহলে তোমাকে এতদিন ধরে রান্না নিয়ে এত কথা শুনতে হতো না। যাই হোক, আর সত্যি সত্যি তুমি খুব ভালো একটা ডিমের ভুজিয়া করেছো। ডিমের ভুজিয়া খেয়ে বেশ ভালো লাগলো। এভাবেই এরপর থেকে রেখা ডিম নিয়ে কোনো রকমের টেনশন নিত না। সে বেশি বেশি করে ডিম আনতো এবং তার শ্বশুরবাড়ির লোকেরা মন ভরে ডিমের নানান ধরনের আইটেম খেত, যার ফলে তার সংসারে আপাত দৃষ্টিতে সবকিছু ভালোই ছিল। কিন্তু সমস্যা তৈরি হয় প্রায় 10 দিন পর থেকে। এক রাতে হঠাৎ কণিকার শ্বশুর ও শাশুড়ির পেট ব্যথা শুরু হয় এবং তাদের দুজনকে নিয়ে হাসপাতালে যাওয়া হয়। হাসপাতালে তাদেরকে ভর্তি করে সবাই ডাক্তারের জন্য অপেক্ষা করতে থাকে। তখনই ডাক্তার ম্যাডাম এসে বলেন, দেখুন, ওনাদের ফুড পয়জন হয়েছে। ওনারা কিছু এমন খাবার খাচ্ছেন যার বেশিরভাগ অংশটা ওনারা হজম করতে পারছেন না। এর ফলে এই সমস্যাটা আর কি দেখা দিয়েছে। কিছু তো একটা গন্ডগোল আছে, না হলে এরকম তো হওয়ার কথা না। আপনারা ভালো করে ফলো করুন, বুঝতে পারবেন কি সমস্যা হয়েছে। ডাক্তারের সঙ্গে কথা বলে সবাই বাড়ি ফিরবে, ঠিক এমন সময় হঠাৎ বিতান এবং রূপমের ও তাদের বোন রিনার পেটের ব্যথা শুরু হয়ে যায়। এভাবে সবার সমস্যা দেখা দেয়। সবাই রেখাকে জোর দেয় এবং জিজ্ঞেস করে যে সে কি এমন রান্না করেছে যার ফলে সবার এরকম অবস্থা।
রেখা প্রথমে কিছু না বলতে চাইলেও শেষে কাঁদতে কাঁদতে বলে ফেলে যে সে কয়েকদিন ধরে একটি পোল্ট্রি ফার্ম থেকে সস্তায় ডিম কিনে আনছে, যা শুনে সবাই তাকে খুব বকাবকি করে। এরপর তাদের চিকিৎসা হয় এবং কয়েকদিন পর রেখার মাসি বন্দনা দেবী তাদের বাড়িতে এসে বলেন, দিদি, রেখার কোনো দোষ নেই। আসলে আমি ওকে ওই পোল্ট্রি ফার্মের অ্যাড্রেসটা দিয়েছিলাম। তখন তো আমাদের ওখানে সবাই এখান থেকে সস্তায় ডিম কিনে খাচ্ছিল, কারোর কোনো সমস্যা ছিল না। হঠাৎ করে পাড়ায় একটা দুটো সমস্যা শুরু হয়, আর খোঁজ নিয়ে দেখা যায় পোল্ট্রি ফার্মের লোকটা কি সব সিনথেটিক ডিম বিক্রি করছে, যার জন্যই সবার এরকম সমস্যা। এখন তো লোকটাকে জেলে দেওয়া হয়েছে, ওর পোল্ট্রি ফার্ম বন্ধ হয়ে গেছে জানেন। বন্দনা দেবী চলে যাবার পর রেখা খুব কান্নাকাটি শুরু করে। তখন তার শাশুড়ি তাকে চুপ করিয়ে দিয়ে বলেন, বৌমা, তুমি কান্নাকাটি করো না। আজকে যা হয়েছে তার জন্য তুমি একা দায়ী নও। আমি জানতাম না তোমার সংসার খরচের বাজেটের সমস্যা হচ্ছে। তুমি যদি আমাকে একটু শুনিয়ে রাখতে তাহলে আমি কিছু না কিছু একটা করতাম। আমি তো ভেবেছিলাম তুমি ডিম রান্না করবে না বলে এইসব বাহানা দাও, কিন্তু বাজেটের ব্যাপারে তো আমি কখনো ভেবেই দেখিনি। মা, আমি আপনার ছেলেকে বলেছিলাম, কিন্তু ও আমাকে ভয় দেখিয়ে বলেছিল যে আমি যদি সামলাতে না পারি তাহলে ও আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দেবে। এই ভয়ে আমি কাউকে কিছু বলতে পারিনি। এই কথা শুনে কণিকা দেবী বিতানকে খুব বকাবকি করেন এবং লজ্জিত ভঙ্গিতে রেখার কাছে ক্ষমা চায় আর বলে, আমাকে ক্ষমা করে দাও রেখা, আমি এ ব্যাপারটা এত সিরিয়াস নিইনি। আমি ভেবেছিলাম তুমি উল্টোপাল্টা খরচ করবে। তোমাকে যদি এভাবে বলি তাহলে তুমি হয়তো হিসাবে খরচ করবে, কিন্তু তুমি যে এই ব্যাপারটা এত সিরিয়াস নিয়ে নিয়েছো আমি টেরও পাইনি। আই এম সো সরি। এবার থেকে আমি তোমাকে সংসার খরচের জন্য 20,000 টাকা করে দেবো। আর একটা ব্যাপার, এবার থেকে বৌমাই প্রত্যেক দিনের মেনু ডিসাইড করবে। অকারণে নিজেদের ইচ্ছা ওর উপরে চাপিয়ে দিয়ে টর্চার করাটা এবার আমাদেরকে বন্ধ করতে হবে। বৌমা, তুমি যখন যেটা খুশি রান্না করবে আমাদের কোনো আপত্তি নেই, বুঝলে? এভাবেই শ্বশুরবাড়ির সবাই রেখার সাথে সহযোগিতা করে এবং রেখা সবার সাথে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। আজ দিলীপ বাবুর খুবই কষ্টের দিন ছিল, কারণ তার দুই মেয়ে দোলন ও চম্পার আজ বিয়ে ছিল। দিলীপ বাবু তার মেয়েদেরকে খুবই ভালোবাসতেন, আর হয়তো তাদের কথা ভেবেই দিলীপ বাবুর চোখে জল চলে আসছিল এবং সে ওই বিয়ে বাড়ির ভিড়ে নির্জনতা খুঁজছিল। তখন সকলেই আনন্দ উল্লাসে মেতেছিল, কিন্তু দিলীপ বাবুর স্ত্রী সন্ধ্যা দেবী ব্যাপারটি লক্ষ্য করে ও সে দিলীপ বাবুর কাছে এসে বলে, কি গো, এখন এরকম করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছো যে? আমি তো বলেছিলাম যে প্রয়োজনে এখন তুমি ওদের বিয়ে দিও না, কিন্তু তুমি তো শেষে আমার একটাও কথা শুনলে না। হ্যাঁ, সে আমি জানি সন্ধ্যা, কিন্তু তোমাকে আমি কিভাবে বলি যে আমি বড়ই নিরুপায়, আর এখন এটা করা ছাড়া আমার অন্য কোনো উপায়ও ছিল না। এই যে তুমি কেঁদো না, দেখো সকলেই খুশিতে আছে, আর আমি গিয়ে দেখলাম আমাদের দোলন ও চম্পারও মন ভালো রয়েছে। ওহ সন্ধ্যা, আসলে সেটা ব্যাপার নয়, আমি অন্য কিছু ভেবে চিন্তা করছি। এখন তুমি আমাদের দুই মেয়ের বয়স তো জানোই, যেখানে ওদের পড়াশোনা আর খেলাধুলা করার সময়। দিলীপ বাবু এভাবেই বলতে বলতে আরো জোরে কেঁদে ফেলে। আসলে দিলীপ বাবুর দুই মেয়ে অর্থাৎ দোলন ও চম্পা বয়সে খুবই ছোট ছিল, আর সেজন্যই দিলীপ বাবুর একটু বেশি কষ্ট হচ্ছিল এবং তারা স্বামী স্ত্রীতে এভাবেই আজ তাদের সুখ দুঃখের কথাবার্তা বলা কয়া করছিল। ঠিক তখনই সেখানে দোলন ও চম্পা আসে ও তারা এসে বলে, এই যে বাবা, তুমি দয়া করে এভাবে কেঁদো না। তুমি কাঁদলে আমাদের অনেক কষ্ট হয়। এখন যদি তুমি কাঁদো তাহলে আমাদের বিয়ে কিভাবে হবে বলো? হ্যাঁ বাবা, দিদি ঠিকই বলেছে। আর বাবা, তোমার যখন এত কষ্ট হচ্ছে তুমি আমাদের বিয়ে দিচ্ছ কেন? আমরা বিয়ে করতে চাই না বাবা, আমরা এখন পড়াশোনা করতে চাই। এই তুই চুপ কর, আমার হাতে মেহেন্দি করা হয়ে গিয়েছে আর তুই এখন বিয়ে করবি না বলছিস? তুই না করিস না কর, আমি করব। আচ্ছা রে মা, ঠিক আছে, তোরা অবশ্যই বিয়ে করবি। এখন তোরা এখান থেকে যা, আর আমি তোদের বাবাকে চুপ করিয়ে দিচ্ছি। তোরা দেখবি উনি আর কাঁদবেন না। সন্ধ্যা দেবী এভাবে বললে তার দুই মেয়ে সেখান থেকে চলে যায়। দিলীপ বাবুর বড় মেয়ে দোলনের একটু বিবেক বুদ্ধি হয়েছিল, কিন্তু তখনও চম্পার কোনোই জ্ঞান হয়নি, আর তাই সে বিয়ের ব্যাপারে কিছুই বুঝতো না। এদিকে বাচ্চা মেয়ে দুটির মুখে এরকম কথা শুনে দিলীপ বাবুর কষ্টে বুক ভেঙে যায়। ঠিক তখনই সেখানে দিলীপ বাবুর বোন মলিনা দেবী আসে এবং বলে, এই যে দাদা, তুই এখন এইভাবে কান্নাকাটি করছিস কেন রে? তোর কি মাথায় একটু বুদ্ধি নেই নাকি? এখন বাচ্চাদের সামনে এরকম করে কান্নাকাটি করলে ওদের মন তো ভেঙে যাবে, তাই না? হ্যাঁ, তা আমি কি করব বল? এই ফুলের মতো মেয়ে দুটোর কথা ভাবলে আমার দুশ্চিন্তা বেড়েই যাচ্ছে।
আর তাই আমি আমার চোখের জল রাখতে পারছি না। আরে ধুর, তোর কুমিরের কান্না রাখতো। তুই কি ভুলে গেছিস যে জমিদার বাবুর কাছ থেকে 2 লক্ষ টাকা ধার নিয়েছিলিস? এখন এসব ভাবলে তুই টাকা কিভাবে শোধ করবি শুনি? মলিনা দেবী এভাবে বললে তখন দিলীপ বাবু চুপ হয়ে যায়। মলিনা দেবী ঠিকই বলছিল। কয়েক মাস আগের ঘটনা। দিলীপ বাবু তার স্ত্রী সন্ধ্যা দেবী এবং 2 মেয়ে দোলন ও চম্পাকে নিয়ে নন্দীপুর নামক গ্রামে বাস করত। দিলীপ বাবু একজন ভাঙ্গারওয়ালা ছিলেন। তিনি পাড়ায় পাড়ায় গিয়ে পুরানো লোহালক্কর প্লাস্টিক কিনে কারখানায় বেচতেন। এতে করে তাদের যা উপার্জন হতো তা দিয়ে খুব কষ্টের সঙ্গেই দিন কাটাতে হতো। এমনই একদিন সন্ধ্যা দেবীর শরীর অসুস্থ ছিল। তখন, কি গো শুনছো? আমার শরীরটা যেন কেমন কেমন লাগছে, পেটের খুবই যন্ত্রণা হচ্ছে। আচ্ছা, আমার কি কিছু বড় ধরনের রোগ হয়ে গেল নাকি বলো তো? হ্যাঁ গো, আমি বাঁচবো তো? আমার কিছু হয়ে গেলে আমার মেয়েদের কি হবে? ও সন্ধ্যা, তুমিও না কি সব আজে বাজে বকছো। আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব, তুমি এখন চিন্তা করো না, আমি তোমার কিছুই হতে দেব না। মা, তোমার কি হয়েছে? তোমার শরীর খারাপ লাগছে? ঈশ্বর তোমাকে তাড়াতাড়ি সুস্থ করে দেবেন। মা, তুমি চিন্তা করো না। হ্যাঁ রে মা, ঈশ্বর যেন তোর কথা শোনেন, তাই যেন হয়। এই বলে দিলীপ বাবু সন্ধ্যা দেবীকে নিয়ে ডাক্তারের কাছে যায়। এরপর ডাক্তারবাবু পরীক্ষা নিরীক্ষা করার পর বলেন, দেখুন দিলীপ বাবু, আপনার স্ত্রীর পেটে একটা বড় টিউমার দেখা দিয়েছে। এখন আপনার স্ত্রীর পজিশন খুবই খারাপ, ইমিডিয়েটলি অপারেশন করতে হবে, না হলে ওটা বেড়ে গিয়ে পরে অন্য কিছু দেখা দিতে পারে। ডাক্তারবাবু, আপনি তাড়াতাড়ি অপারেশন করে দিন, আর আপনি চিন্তা করবেন না, আপনি শুধু আমার স্ত্রীকে বাঁচিয়ে দিন। কিন্তু দিলীপ বাবু, অপারেশন করতে 2 লক্ষ টাকা লাগবে, আপনি বরং কাউন্টারে গিয়ে টাকাটা জমা করুন। আমি চেষ্টা করছি, আপনার টাকা জমা হয়ে গেলে আমি যত শীঘ্রই পারি আপনার অপারেশন শুরু করে দেব। ডাক্তারের মুখে 2 লক্ষ টাকার কথা শুনে দিলীপ বাবুর পায়ের নিচের মাটি সরে যায়। তখন তিনি মনে মনে বলেন, হে ঈশ্বর, আমি একটা সামান্য ভাঙ্গারওয়ালা, আমি এখন এত টাকা কোথা থেকে পাবো? এ তুমি আবার কোন পরীক্ষা নিচ্ছ? আর এখন আমার স্ত্রীকে বাঁচাবোই বা কিভাবে? দিলীপ বাবু এভাবেই বলে মনে মনে কান্নাকাটি করতে থাকেন। তখন দিলীপ বাবু বলেন, আমি বরং এক কাজ করি, আমি জমিদার বাবুর কাছে গিয়ে দেখি, যদি উনি আমার এই বিপদে সাহায্য করেন তাহলে আমার খুবই উপকার হবে। এই বলে দিলীপ বাবু জমিদার বাবুর বাড়ি যায় এবং গিয়ে জমিদার বাবুকে সমস্ত ঘটনা জানায়। তখন জমিদার বাবু বলেন, দেখো দিলীপ, সবকিছুই বুঝলাম। তোমার স্ত্রীর চিকিৎসার জন্য 2 লক্ষ টাকার প্রয়োজন, তা আমি তোমাকে 2 লক্ষ টাকা দিতে রাজি আছি, কিন্তু আমার একটা শর্ত আছে। আগে দাদা বাবু, আপনি বলুন আপনার কি শর্ত আছে। এখন আপনি শুধুমাত্র আমার ভরসা, আর আমি বড় আশা নিয়ে আপনার কাছে এসেছি। সে আমি জানি, তুমি খুব ভালো মানুষ, তাই তোমাকে এতগুলো টাকা দিতে আমি রাজি হচ্ছি, কিন্তু 2-3 মাসের মধ্যেই আমাকে এই টাকা ফিরিয়ে দিতে হবে। এখন যদি তুমি ফিরিয়ে দিতে পারো তবে এই টাকাগুলো নিয়ে যাও, আর না তো আমি তোমাকে টাকা দিতে পারবো না, বুঝেছো? জমিদার বাবুর কথা শুনে দিলীপ একটু হকচকিয়ে যায়, কারণ দিলীপ একটা সামান্য ভাঙ্গারওয়ালা ছিল। এতগুলো টাকা এত কম সময়ের মধ্যে ফিরিয়ে দেওয়া তার পক্ষে সম্ভব ছিল না, কিন্তু তবুও তার স্ত্রীর কথা ভেবে সে রাজি হয়ে যায়। এরপর জমিদার বাবুর কাছ থেকে টাকা নিয়ে তার স্ত্রীর চিকিৎসা হয় এবং কয়েকদিনের মধ্যেই অপারেশন হওয়ার ফলে সন্ধ্যা দেবী সুস্থ হয়ে যায়। এরপর দেখতে দেখতে 2 মাস কেটে যায়। এমনই একদিন জমিদার বাবু দিলীপের বাড়িতে আসেন। দেখো দিলীপ, অনেকটাই সময় হয়ে গেল, আর আমি ভরসা করেই তোমাকে টাকাটা দিয়েছিলাম, কিন্তু এখন 2 মাসের কথা ছেড়ে সেটা 4-5 মাস হতে চললো, এখনো তুমি টাকার 1 ভাগও শোধ করতে পারোনি। আর শোনো, এখন যদি তুমি আমার টাকা দিতে না পারো তাহলে আমি তোমার বাড়ি ঘরদোর কেড়ে নিয়ে এখান থেকে তাড়িয়ে দিতে বাধ্য হব, বুঝেছো? দাদা বাবু, আর কয়েকটা দিন আমাদেরকে সময় দিন, আমরা ঠিক আপনার টাকা ফিরিয়ে দেব। আপনি বুঝতেই তো পারছেন, আমার স্বামী একজন ভাঙ্গারওয়ালা, ওর পক্ষে এত কম সময়ের মধ্যে এতগুলো টাকা দেওয়া খুবই অসম্ভব। সে আমি জানি না, আমার যা বলার আমি বলে গেলাম, এখন তোমরাই সিদ্ধান্ত নাও তোমরা কি করবে। এভাবেই বলে জমিদার বাবু সেখান থেকে চলে যায়। এদিকে দিলীপ ও সন্ধ্যা দেবীর সামনে চিন্তার পাহাড় ভেঙে পড়ে। এমনই একদিন দিলীপ বাবুর বোন মলিনা দেবী আসে। বোন, তোকে আর কি বলবো, তোর বৌদির চিকিৎসার জন্য জমিদার বাবুর কাছ থেকে 2 লক্ষ টাকা ধার নিয়েছিলাম, আর সেটার মেয়াদ মাত্র 2 মাস ছিল। এখন 2 মাস পার হয়ে গিয়ে 4 মাস হতে চললো, আর আমি টাকা শোধ করতে পারছি না। তাই জমিদার বাবু আমাকে হুমকি দিয়ে গেছেন, এখন 1 সপ্তাহের মধ্যে টাকা না ফেরত দিতে পারলে আমাদের এই ভিটে মাটি ছাড়তে হবে। দাদা,
আমি তোমাদের চিন্তা দূর করার ওষুধ নিয়ে এসেছি। কি বলছো দিদি? তুমি কি কোনো উপায় খুঁজে পেয়েছো? বলো আমাদেরকে, তাড়াতাড়ি বলো। হ্যাঁ, আমি আমাদের দোলন চম্পার জন্য বিয়ের সম্বন্ধ এনেছি, আর পাত্রপক্ষ টাকার বিনিময়ে আমাদের দোলন চম্পাকে নিয়ে যাবে। হ্যাঁ, পাত্রের বয়স একটু বেশি ঠিকই, কিন্তু তোমার মেয়েরা সেখানে গিয়ে রাজরানী হয়ে থাকবে। এত বড় সুযোগ তোমরা হাতছাড়া করো না। কি, দোলনার চম্পার বিয়ে? কিন্তু এটা কিভাবে সম্ভব? ওরা তো এখন খুবই বাচ্চা, আর আমি আমার মেয়েদের জীবন এভাবে নষ্ট করতে পারবো না। এই অল্প বয়সে বিয়ে দিয়ে ওদের কি হবে বল? এখন তো ওরা খেলাধুলা ছাড়া কিছুই বোঝে না। আরে দাদা, ওরা বাচ্চা কোথায়? আমাদের দোলনের 11 বছর বয়স, আর আমাদের চম্পার 9 বছর। তো তোমার কি মনে নেই আমার 9 বছর বয়সে বিয়ে হয়েছিল? আর বৌদিরও তো 10 বছর বয়সে বিয়ে হয়েছিল। আরে বোন, সেই সময় চলে গিয়েছে। এখন কেউ আর তাদের ছেলে মেয়েদের এত অল্প বয়সে বিয়ে দেয় না, আর দিলেও পরবর্তীতে অনেক রোগ অসুখে তারা জড়িয়ে পড়ে। আগের যুগ আর এখনের যুগ অত কিছু বুঝি না বাপু। হ্যাঁ, মেয়ে হয়ে জন্মেছে যখন বিয়ে দিতেই হবে। আর শোনো, এত ভালো সম্বন্ধ তুমি আর পরে নাও পেতে পারো। তুমি একই জমিদার বাবুর কাছ থেকে এত টাকা ঋণ নিয়ে বসে আছো, তার উপরে মেয়েদের পণ দিয়ে বিয়ে দেবে কি করে শুনি? মলিনা দেবী এভাবে বললে তখন দিলীপ বাবুর আর কিছুই বলার থাকে না। এরপর মলিনা দেবীর কথা মতোই পাত্রপক্ষ দোলন এবং চম্পাকে দেখতে আসে, এবং কয়েকদিনের মধ্যেই দোলন এবং চম্পার বিয়ে ঠিক হয়ে যায়। এমনই একদিন দুই বোন স্কুলে গিয়েছিল। তখন বাচ্চাদের কথায় কথায় তাদের দুই বোনের বিয়ের কথাটা স্কুলের দিদিমণি সুনিতা ম্যাডামের কানে গিয়ে পৌঁছায়। এরপর দিদিমণি দোলন এবং চম্পাকে ডেকে পাঠান। তারপর, দোলন, চাপা, এ আমি কি শুনছি? তোমরা সকলকে তোমাদের বিয়ের ব্যাপারে কি সব বলেছো? এসব কে শিখিয়েছে তোমাদেরকে? ম্যাডাম, সত্যি আমাদের পরের সপ্তাহে বিয়ে, আর দুটো কাকু আমাদেরকে দেখতেও এসেছিল। কাকু দেখতে এসেছিলেন মানে? হ্যাঁ ম্যাডাম, মা তো বললো ওই কাকুদের সঙ্গে আমাদের বিয়ে হবে। দোলনের মুখে এসব কথা শুনে ম্যাডাম হতবাক হয়ে যান, এবং তিনি দোলন চম্পার সঙ্গে তাদের বাড়ি যান এবং গিয়ে তাদের মাকে বলেন, এই যে দিদি, আমি দোলন চম্পার মুখে যা শুনলাম তা কি ঠিক? আপনারা সত্যি সত্যি এই বাচ্চাদের বিয়ে দিচ্ছেন? দিদিমণির কথা শোনা মাত্রই মলিনা দেবী বলে, আমাদের বাচ্চা, আমরা কি করব সেটা আমরা ভালো বুঝি। আপনাকে কেন বলতে যাব শুনি? আর আপনি এখানে কেনই বা এসেছেন? এটা আমাদের ঘরের ব্যাপার। আমরা চাই না বাইরের কেউ আমাদের ঘরের বিষয় নাক গলা। এটা যদি আপনাদের ঘরের বিষয় হতো আমি কখনই নাক গলাতাম না। এটা ঘরের নয়, এটা সমাজের বিষয়। বাচ্চা বয়সে বিয়ে দেওয়াকে কি বলে জানেন? বাল্য বিবাহ বলে। আর এটা আইনত দণ্ডনীয় অপরাধ। এই অন্যায় আমি কিছুতেই সহ্য করব না। দণ্ডনীয় অপরাধ সহ্য করব না বললেই? এই জানতো, আপনি এখন এখান থেকে যান। আর 1 মিনিট যদি আপনি এখানে দাঁড়িয়ে থাকেন, আপনাকে ঘাড় ধরে বার করে দিতে বাধ্য হব। মলিনা দেবী সেদিন দিদিমণিকে নানানভাবে অপমান করে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর দিদিমণি মনে মনে ভাবেন, না না, এটা আমি কিছুতেই হতে দিতে পারি না। আমার চোখের সামনে দুটো ফুলের মতো জীবন নষ্ট হয়ে যাবে, আর সেটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? না না, আমাকে কিছু একটা ব্যবস্থা করতেই হবে। এভাবেই দিদিমণি মনের মধ্যে পরিকল্পনা করতে থাকে। দেখতে দেখতে বিয়ের দিন এসে উপস্থিত হয়ে যায়, এবং বাড়িতে নানানভাবে আয়োজন করা হয়েছিল। এরপর পাত্রপক্ষ এসে উপস্থিত হয় এবং বিয়ে শুরু হয়ে যায়। এদিকে দিদিমণি পুলিশের কাছে গিয়ে সমস্ত কথা জানায়। পুলিশও বাল্যবিবাহ কথা শুনে যত শীঘ্রই সম্ভব দিদিমণির সঙ্গে ফোর্স নিয়ে বিবাহস্থলে এসে উপস্থিত হয় এবং বলেন, এই বিয়ে বন্ধ করো। আর এই বাচ্চার বাবা মা কোথায়? তাদেরকে এখানে শীঘ্রই ডাকুন। এরপর সেখানে সবাই এসে উপস্থিত হয়। দিলীপ বাবু ও সন্ধ্যা দেবীও সেখানে আসে। তখন পুলিশ অফিসার তাদেরকে বলেন, আর এই যে মহাশয়, আপনারা কি করতে যাচ্ছিলেন? আপনারা এখন নিজেই ভাবুন যে আপনারা কি রকম মানুষ, যেখানে দুটো ফুটফুটে ফুলের মতো বাচ্চাকে বাল্য বিবাহ করতে যাচ্ছিলেন। এখন এটা করতে আপনাদের একটুও লজ্জা করে না? এখন এই সমাজ অনেক উন্নত হয়েছে, আর আপনারা তো দেশ বিদেশে খবরের কাগজ বা টিভি নিউজে দেখেন যে বাল্য বিবাহ করা অপরাধ। তা চলুন আমাদের সঙ্গে, এখন আপনাদের শাস্তি স্বরূপ জেলও হতে পারে। পুলিশ অফিসার এভাবে বললে ওখানে উপস্থিত সকলেরই ভুল ভাঙে এবং তারা বয়স্ক লোক দুটোকে ধরে নিয়ে যায়। এরপর তাদের জেল হয়। এদিকে বাচ্চা মেয়ে দুটো জীবন নষ্ট হওয়া থেকে রেহাই পায়। এভাবেই সুনিতা দিদিমণি বাল্যবিবাহ থেকে বাচ্চাদেরকে রক্ষা করতে সফল হন। তো বন্ধুরা, তোমাদের আশেপাশে যদি এরকম ঘটনা ঘটে থাকে তো তোমরা পুলিশের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবে, কারণ বাল্যবিবাহ একটি নিন্দনীয় জঘন্য অপরাধ।